হ্যালো বন্ধুরা, আমরা আবার এসে গেলাম সেই ইতিহাসের কচকচানি শুনতে। একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস। আরেকটা কথা আছে, উই লার্ন ফ্রম হিস্ট্রি দ্যাট উই ডোন্ট লার্ন এনিথিং। কেমন জিনিস না? একই জিনিস একই ভুলে আমরা পুনরাবৃত্তি করে যাই। উই লার্ন ফ্রম হিস্ট্রি দ্যাট উই ডোন্ট লার্ন এনিথিং। সে একই যা দেখছেন পুরোটা আগেও ঘটেছিল। এখন আপনারা যে অবাক হচ্ছেন, এখানে ওখানে বোমা পাওয়া যাচ্ছে, এখানে ওখানে মারা যাচ্ছে। ইলেকশনের আগেও মুর্শিদাবাদের দু একটা জায়গায় কয়েকজন মারা গেছেন, তাদের ভিডিওতে এখনও তো ক্যামেরা দেখতে পাচ্ছেন। আমাকে তখন কাগজে পড়তাম, সেই তখন থেকে শুরু হয়েছে। তার আগে এই রাজনৈতিক হানাহানি খুনো কিন্তু ছিল না, সত্যি ছিল না। হ্যাঁ, আন্দোলন করতে গেলে পুলিশ মারতো, লাঠিচার্জ করতো, বা ধরুন ওই 1 পয়সা ট্রাম ভাড়া বাড়লো, তার জন্যে 19টা ট্রাম 17টা ট্রাম পোড়ানো হলো, এগুলো ঘটতো। হ্যাঁ, পুলিশ মারতো নিঃসন্দেহে বলে যায়। হ্যাঁ, কিন্তু নিজেদের মধ্যে মারামারি, যেটা এক পক্ষ অন্য পক্ষকে মেরে দেবে, বা খড়ের গায়ে আগুন জ্বালিয়ে দেবে, বা বাড়ি পুড়িয়ে দেবে, এগুলো ছিল না, সত্যি ছিল না। সেই জমিতে বা খেতে বা পুকুরে ফলিডল দেওয়া, নতুন ফলিডল এসেছিলো, সেই সকালবেলা লোকেরা দেখলো, বিপক্ষ দেখলো মাছগুলো, বড় বড় মাছ মরে ভেসে উঠেছে। এসব তখন শুরু হলো। মর্মান্তিক ঘটনা একটা ঘটেছিল সাইবাড়িতে। কংগ্রেসের তারা ছিল, খুব সময় 67 অথবা ওই সময়ের ঘটনা, বা 69, আমার এক্স্যাক্ট ইয়ারটা মনে নেই। বাড়ির দুজন, সাইবাড়ির দুজন প্লাস একজন গৃহশিক্ষক এসেছিলেন, মর্মান্তিকভাবে তাদের খুন করা হলো। নেতৃত্বে ছিলেন খোকন সেন নামে একজন নেতা, ভর্তি নেতা বর্ধমানের। পরে আর তার নাম পাওয়া যায়নি। তবে নিরুপম সেন নামে একজন বর্ধমানের নেতা পরে নাম পাওয়া গেছে। এবং লোকেরা বলে, আমি বর্ধমানের লোক নই, আমি জানি না, যে নিরুপম সেনেরই ডাকনাম ছিল খোকন সেন। তিনি নিজের মন্ত্রীও হয়েছিলেন। মানে খুবই, সেটা মানে বলে চলে একটা নির্মম ঘটনা, নৃশংস ঘটনা। আমি আর ডিটেলসে যাব না। এর মাঝে ঘটল অন্য একদিক থেকে বিপদ। নকশালবাড়ি আন্দোলন শুরু। প্রথমে শুরু হয়েছিল উত্তরবঙ্গ থেকে, জঙ্গল সাঁওতাল, ফাঁসি দেওয়া, ওইসব এলাকা থেকে। জঙ্গল সাঁওতাল, যিনি বছর আগে মারা গেলেন, কানু সান্যাল, এদের নেতৃত্বে। আর সবার উপরে ছিলেন সিএম, মানে চারু মজুমদার। রোগা প্যাটকা ভদ্রলোক, চশমা পরতেন, খুব সম্ভব শিক্ষক ছিলেন, খুব বই পড়তেন, বিশাল বিশাল বই পড়তেন, সারাদিন বইয়ের মধ্যে থাকতেন। মার্ক্সীয় সাহিত্য যাকে বলে সেটা গুলে খেয়েছিলেন। তারা ভাবলেন যে দুর্ভিক্ষ তো হয়েই গেছে, আগে বলেছি দুর্ভিক্ষের মতো অবস্থা ছিল, যুদ্ধের পরে সৈন্যবাহিনীও একটু নরম হয়েছে। এখন ইন্ডিয়া ইজ রাইপ ফর রেভলিউশন, চীনের পথ। ইন্ডিয়া ইজ নাও রাইপ ফর এ রেভলিউশন, সোশ্যাল চেঞ্জ। সমাজকে বদল ডালো। দেয়ালে দেয়ালে লেখা হতে শুরু করলো, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। কালকার তখন এত তো ফ্লেক্স বা এইসব বড় বড় ছিল না, তখন ওই আমরা দেখতাম দেয়ালে কালি দিয়ে লিখতো, কি আলকাতরা দিয়ে বা কালি দিয়ে দেখা যেত, হাতে লেখা বাঁকা বাঁকা হাতে, চীনের চেয়ারম্যান আমাদের পথ। না, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, চীনের পথ আমাদের পথ। রেডিও পিকিং, মানে যাকে এখন বেইজিং বলেন, তখন ছিল রেডিও পিকিং। খুব সময় রাত 8:30টার সময় বাংলা একটা কথা বলতো, আধ ঘন্টার একটা প্রচার চালাতো। তাতেও তারা একই কথা, আজ ভারতের এতগুলো গ্রাম মুক্ত হয়ে গেছে, কালকে ওখানে কৃষক বিদ্রোহ দেখা গেছে। মানে ভারত আর কি বিপ্লবের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে আছে। আর এই যে সমাজ বদলের আন্দোলন, সমাজকে বদল ডালো, গরিবদের এক না এক তন্ত্র প্রকাশ করো, এটা তরুণদের কাছে খুব আগ্রহী জিনিস মনে হয়। তার আগে ভিয়েতনাম যুদ্ধ চলছিল,
প্যালেস্টাইন আন্দোলন চলছিল। মানে ভিয়েতনামের বাংলাকে খুব ভালোভাবে নাড়া দিয়েছিল। আমরা পড়তে দেখতাম কি, তোমার নাম বাবা না ভুলতে পারি, বাবার নাম ভুলবো না কো ভিয়েতনাম, এরকম লেখা। কবে ওখানে নাপাম বোমা পড়লো, সঙ্গে সঙ্গে পরের দিন স্কুল কলেজ বন্ধ, সব গিয়ে ধর্মঘট। গিয়ে শুনলাম কি স্কুল ধর্মঘট, কেননা কালকে ভিয়েতনামে বোমা ফেলেছি। আমরা তখন ছোটো, আমি খুব সময় 8 বা 9 পড়ি হয়তো ওই সময়। এত ইন্টারনেটও ছিল না, এত খবরের কাগজ, এত যাকে বলে সোশ্যাল মিডিয়া বা টিভি ছিল না। যেটুখানি খবরের কাগজ পড়ে জানতাম হয় ভিয়েতনামের দেশ আছে, আমেরিকার সঙ্গে যুদ্ধ করছে, এই পর্যন্ত। হরতাল মানে আনন্দ, স্ট্রাইক, স্কুল স্ট্রাইক। আজকে বড় বড় 11-12 যারা পড়তো, চলো আন্দোলন, আজকে বন্ধ, কালকে বোমা ফেলেছে। তারপর সেটা নিয়ে আবার এক স্কুল থেকে আরেক স্কুলে গিয়ে তাদেরও বন্ধ করা, এই করা। পার্ক স্কুলে পড়তাম, পার্ক ইনস্টিটিউশনে, মনে আছে, সবাই মিলে ওই শৈলেন্দ্র সরকার স্কুলে যেতাম, সেটা খুব কড়া ছিল। এরকম ঘটনা ঘটছিল অনেক। আবার তখন জনসংঘ বলে পার্টি ছিল, তারা আবার লিখলো ভিয়েতনামের করলে নাম বাংলা হবে না, কি এরকম ধরনের আর কি। ভিয়েতনামের ধরলে, হ্যাঁ মনে আছে, ভিয়েতনামের ধরলে নেশা বাংলা হবে ইন্দোনেশিয়া। মানে ইন্দোনেশিয়া আগে সুকর্ণ ছিলেন প্রেসিডেন্ট, তার জায়গায় সুহার্তো সাহেব এসেছিলেন, তিনি এসে কমিউনিস্টদের শক্ত হাতে দমন করেছিলেন। ফলে পাল্টা স্লোগান বলল কি, ভিয়েতনামের ধরলে নেশা বাংলা হবে ইন্দোনেশিয়া। আবার পরের দিনে দেখলাম নতুন স্লোগান বেরোলো, ইন্দোনেশিয়ার করলে নাম বাংলা হবে ভিয়েতনাম। এটা মজার মজা তখন দিন ছিল, বুঝলেন। এটা অন্যরকম পৃথিবী ছিল, বাইপোলার পৃথিবী। এদিকে আমেরিকা চেষ্টা করছে সেন্টোর, তারপর সিয়াটো, অমুক জোট ঠোঁট তৈরি করে একটা দল গোষ্ঠী বানাতে। সোভিয়েত রাশিয়াও চেষ্টা করছে তাদের একটা দল বানাতে। মানে পৃথিবী খুব টালমাটাল অবস্থা চলছে। 67-এ প্যারিতে আবার ছাত্র বিক্ষোভ হলো, সরবর্ন ইউনিভার্সিটি, সেটা ছাত্র বিক্ষোভ শুরু হলো প্যারিসে। আমেরিকার বিভিন্ন শহরে পিস মুভমেন্ট শুরু হলো। এই যে আপনি যখন ইয়াংকি জেনারেশন যেটাকে বলে, হিপি জেনারেশন শুরু হলো। পৃথিবী তখন বিচিত্র অবস্থা, একটা অন্যরকমের পৃথিবী ছিল তখন। মজার, দুঃখের, কষ্টের, আনন্দের একটা ব্যাপার ছিল আর কি। এখন এই মক্কার মধ্যে সব নেট সর্বস্ব হয়েছিল না, মানুষের মধ্যে সংযোগ ছিল। এই রকমের মধ্যে শুরু হলো নকশাল আন্দোলন। এখানে কি না স্লোগান ছিল, মাও সেতুংয়ের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও, হ্যাঁ, গ্রাম থেকে দিয়ে শহর ঘেরা মাও সেতুংয়ের চিন্তাধারা। আগে তো নাম বললাম, জঙ্গল সাঁওতাল বাবু, কানু সান্যাল, সর্বোপরি চারু মজুমদার। প্রেসিডেন্সিতে তখন ছিলেন অসীম চ্যাটার্জি মশাই, তাকে কমরেড কাকা বলতেন। ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন সন্তোষ রানা মহাশয়, তার স্ত্রী জয়শ্রী রানা, দুজনেই ফার্স্ট ক্লাস ফার্স্ট। খুব সময় বায়োকেমিস্ট্রি বা এই ধরনের কিছু সাবজেক্টই, বা ফুড কেমিস্ট্রি, বা আমি ঠিক মনে নেই। তা ডেবরা গোপীবল্লভপুরের বাসিন্দা তারা, পশ্চিম মেদিনীপুরে। টালমাটাল অবস্থা। তখন ইউথ জেনারেশন যেটা আসলে, যারা 11-12 পড়তো, যারা কলেজে পড়তো, তারা দলে দলে এই খাতায় নাম লেখালো। সব কিছু কিছু শোনা গেল, ও আজ ওই গ্রামে গিয়ে থাকছে। তো চাষিদের সঙ্গে থাকতে হবে, চাষিদের ঘরে, তাদের মধ্যে। সে মাওসেতুংয়ের কথা ছিল যেমন মাছ যেমন জলের মধ্যে থাকে, সেরকম বিপ্লবীকেও জলের মধ্যে গিয়ে থাকতে হবে, চাষিদের মধ্যে গিয়ে ওদের মধ্যে কথা, ওদের উজ্জীবিত করতে হবে, ওদের সঙ্গে লেখাপড়া শেখাতে লাগবে, আন্দোলন মুভমেন্টের বিষয়ে জানাতে লাগবে। এবং দামি দামি নামি নামি ছালে ভালো ভালো ছেলেরা, তখন কেরিয়ারিস্ট হয়নি, তারা তখন ঝাঁপি পড়লো এই দিকে। এটা অগাবগাদের আন্দোলন ছিল না প্রথম দিকে। শিক্ষিত একদম যারা ব্রাইট, যাকে বলে জেম জুয়েল যাদের বলা হয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, যেমন ধরুন ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন, শিবপুর ইঞ্জিনিয়ারিং, দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং, যাদবপুর প্রেসিডেন্সি কলেজ, মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল, এই এত ব্রাইটেস্ট অফ দ্য ব্রাইট যারা, তারা সব ঝাঁপি পড়লো এই আন্দোলনে। লাভটা কী হলো? বিপ্লব প্রথমে যে হলো, মানে শ্রেণীশত্রু কারা হলো, সব বিভিন্ন রকম টার্ম তখন চালু হয়েছিল। সাম্রাজ্যবাদী, নিপাতজাত, পুঁজিপাত, বুর্জোয়া, কি বুর্জোয়াদের পিঠের চামড়া দিয়ে জুতো তৈরি হবে, এরকম নানা রকম
তখন স্লোগান শোনা যেত, একদিন বুর্জোয়াদের পিঠের চামড়া দিয়ে গরিবের জুতো তৈরি হবে। এই শিক্ষা ব্যবস্থা যে যত পড়ে সেসব বেশি অশিক্ষিত হয়। বিদ্যাসাগর স্যারের মূর্তি মানে মহাশয়ের মূর্তি ভাঙা হলো, অন্য অন্য জায়গায় মূর্তিগুলো মুখে কালি দেওয়া হলো, এই করা হলো। শ্রেণী শত্রু কি পাতি বুর্জোয়া, কেউ নাকি আবার প্রলেতারিয়েত, তার মধ্যে কেউ আবার লুম্পেন প্রলেতারিয়েত, কেউ মুৎসুদ্দি শ্রেণী, কত রকমের টার্ম তখন শুনতাম। সংশোধনবাদী, ট্রটস্কিপন্থী, কেউ এলেন লিম্পিয়াপন্থী, মানে কী যে তখন ছিল অবস্থা আপনার ধারণা করতে পারেন। রাজনৈতিক সচেতনতা ওই সময় থেকে শুরু হয়েছে। তারা জানতো, এইসব ছেলেগুলো পড়তো, তারা রেড বুক, ছোটো একটা বই ছিল রেড বুক বলতো তারা, ওটা সঙ্গে রাখতে হতো। আমার মনে হয় আমার স্কুলের, আমি তখন ওই বললাম খুব সময় 7 বা 8-এ পড়ি, যা 10-11-এ যারা পড়ে, পার্থ চ্যাটার্জি বলে ভদ্রলোক, ছেলেরা ছিপছিপে চেহারা, একদম মুখা পুরু চশমা, বা দেখাই যাবে না এরকম চশমা। হয়তো পড়াশোনা তো ভালোই ছিল, তবে ফার্স্ট সেকেন্ড হয়তো লড়তো না, প্রচুর পড়াশোনা ছিল বিভিন্ন বিষয়। তাকে বলে জাহাজ, জ্ঞানের জাহাজ। ও যোগ দিল, আমাদের সঙ্গে কথাবার্তা বলো, আমাদের বলতো তোমরা পড়াশোনা করছো, এই করছো, কী হবে এইসব। আমরা তখন ছোটো ছিলাম, আমাদেরও চেষ্টা করতো আর কি যে এই লাইনে আনতে। মনে আছে কোথাও গেলে বসে আলোচনা করি, এই ঘটনা ঘটছে, কী তোমার বাইরে পৃথিবীতে কী সব ঘটছে না ঘটছে। এই পার্থর কিন্তু পরে কোনো খবর পেলাম না। পরে শুনলাম, স্কুলে থাকতে থাকতে শুনলাম ও মেদিনীপুরে কোনো একটা গ্রামে চলে গেছে, তারপরে কোনো খবর পাইনি। এরকম কত ব্রাইট ছেলে ওই জেনারেশনে হারিয়ে গেছে, তার ইয়ত্তা নেই। সেটা আমরা পরে আসবো। এরাই কি শুধু যোগ দিয়েছিল তা না, এর সঙ্গে আরও কিছু অন্য ধরনের লোকও যোগ দিয়েছিল। কারণ তখন অর্থনীতি যেটা ছিল ভারতের, খুবই খারাপ অবস্থা। এবারে মানে যাকে বলে মরিবান্ড ইকোনমি, মানে যার কোনো প্রাণ নেই, এই ধরনের ইকোনমি। চাকরি বাকরি নেই, কলকারখানা একে একে বন্ধ হচ্ছে, জিডিপি একেবারে তলানিতে। আগে তো খাদ্যের পরিস্থিতি বলেছি আগে, যে খাদ্যই যদি কম হতো জিডিপি বাড়বে কী করে। আপনারা যদি কলকাতা 71 মৃণাল সেন মহাশয়ের বা ইন্টারভিউ সিনেমাগুলো দেখেন ওই সময়ে, কিছুটা আন্দাজ পাবেন। ইকোনমি একেবারে ক্লোজড ইকোনমি, একেবারে যাকে বলে নো গ্রোথ পোটেনশিয়াল। ধরুন উদাহরণ দিচ্ছি, এখন যেটা হয়েছে, এখন ইকোনমিক স্ফিয়ার অনেক বেড়ে গেছে, অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। ধরুন মোটর সাইকেল, আমরা যখন কথা বলছি সেই সময় স্কুটার বলতে ছিল একমাত্র বাজাজ স্কুটার, বাজাজ চেতক ছিল একটা মডেল, বাজাজ M80 আরটিকি ছিল, মানে দীর্ঘ লাইন। আপনি ওয়েটিং লিস্টে নাম লিখে রাখুন, 5-7 বছর পরে হয়তো ডাক পেতেও পারে, পেতে পারে। তখন যে কর্ণধার ছিলেন বাজাজ কোম্পানির, তিনি একটা ভালো কথা বলেছিলেন, বাজাজ ডাজ নট হ্যাভ এনি মার্কেটিং ডিপার্টমেন্ট, উই হ্যাভ এ ডিসপ্যাচ ডিপার্টমেন্ট। মানে মার্কেটিংয়ের কোনো দরকারই নেই, প্রোডাকশন করো আর ডিসপ্যাচ করো, লং লিস্ট অফ ওয়েটিং। আবার একটা স্পেশাল স্কিম ছিল, আপনার যদি কোনো রিলেটিভ বাইরে থাকে, সে যদি $500 US ডলারের ড্রাফট পাঠায়, তাহলে আপনি হয়তো প্রায়োরিটিতে পেয়ে যাবেন। আর আজকে দেখুন নিত্য নতুন একটা করে মডেল বেরোচ্ছে, প্রত্যেকেই বাইক চালাচ্ছে একটা করে। এই যে বাইকটা চালাচ্ছে, বাইকের কারখানা তো তৈরি হতে লাগছে, সেলস যেখানে বিক্রি হচ্ছে সেখানেও কিছু লোক চাকরি পাচ্ছে, রিপেয়ারিংয়ে কিছু লোক চাকরি পাচ্ছে। বুঝতেছেন ব্যাপারটা? এই যে এক্সপেনশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, এটা তখন ছিল না। চাকরি মানে ছেলেরা রকে বসে রকবাজ হয়ে দাঁড়িয়েছিল, কাজকর্ম কিছু নেই, চাকরি বাকরি নেই, রকে বসে আড্ডা দিনের বেলায়। আগেকার দিনে কলকাতায় বড় বড়, এখন তো দেখা যায় না, বাড়ির সামনে রক থাকতো, রক, সেখানে বসে বসে মানে মার্ক করা ছিল এই রকটা ওই ব্যাচের জন্য, হয়তো যারা হয়তো 17 থেকে 20 বছর। আর একটা পাশের বাড়ি, ওখানে একটা একটু পরের মোড়টাতে হয়তো ওই এলাকাটা একটা একটু বড়, এরকম বিভিন্ন রকে বাজে চলতো আড্ডা। ধরুন মোবাইল ফোন, তখন ফোন বলতে কি, টেলিফোন, কালো টেলিফোন,
তাও পাড়ার মধ্যে হয়তো একজনের বা দুজনের বাড়িতে টেলিফোন, আপনাকে নাম্বার দিয়ে রাখতে হতো যে ও কোনো দরকার এমার্জেন্সি হলে। আমার মনে আছে আমার এক আত্মীয় মারা গেছিলেন, খবর দেওয়ার জন্য আমাদের সেই বাড়ি যেতে হয়েছিল, অনেক বলে করে একটা ফোন করতে পেরেছিল। দুটো বাড়িতে দেয়নি, তৃতীয় বাড়িতে দিয়েছিল। পোস্ট অফিসের ফোন অর্ধেক সময় বন্ধ হয়ে থাকত, পোস্ট অফিসের ফোনের সিস্টেম ছিল। আর এখন দেখুন মোবাইল, হাতে হাতে মোবাইল। এই মোবাইল শুধু বিক্রি হচ্ছে তাই না, শোরুমই হচ্ছে তাই না, আপনি দেখবেন পাড়ায় পাড়ায় অন্য দোকান বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু মোবাইলের দোকান খোলা হচ্ছে। সেখানে তো কিছু লোক চাকরি পাচ্ছে, কিছু রিটার্ন আসছে, কিছু প্রফিট হচ্ছে, রিপেয়ারিংয়ে লোক চার্জ করছে, তাই না? সবাই রিপেয়ারিংয়ে দেখবেন, অনেকে রিপেয়ারিংয়ে দোকান খুলে বসে রয়েছে। প্লাস মোবাইল একটা ইনকামের রাস্তা করে দিয়েছি। এই যে ব্লগ তৈরি করার কিছু বলে ভি ব্লগ বা এই রামায়ণ তৈরি করছে, ইউটিউব, এরকম আর কি ইনকামের রাস্তা খুলে দিয়েছে অনেকে। অ্যাপস বানাচ্ছে, যারা একটু শিক্ষিত, ল্যাঙ্গুয়েজ জানে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, অ্যাপস বানাচ্ছে। এই অ্যাক্টিভিটিসটা তখন ছিল না, কলকারখানাও ছিল না, বন্ধ হয়ে যাচ্ছে সব একের পরে। আপনি পরে সেটা আলোচনা করব শিল্প পরিস্থিতি নিয়ে। তাহলে এই যেটা হতাশা, যে পড়াশোনা করে লাভটা কি, সে তো রক্ত বসে আড্ডা মারতে হবে, কোনো চাকরি নেই, বাকরি নেই, উদ্দেশ্য নেই জীবনে, ফলে তারা অনেকে যোগদান করেছে। এবং এই পরিস্থিতি চলতে চলতে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হল। শ্রেণী শত্রুকে সেটাই আইডেন্টিফিকেশন করতে পেল। মানে এমন অবস্থা হয়ে দাঁড়ালো যে সিপিএম এর ছেলে আর নকশালের ছেলে যারা পরস্পরের শত্রু হয়ে দাঁড়ালো। একে দেখতে পেলে বোমা ছুটছে, ও ওকে দেখতে পেলে পিস্তল ছুটছে। আমার চোখের সামনে দেখা ঘটনা। আমরা দাঁড়িয়ে আছি, দুপক্ষ দুটো সাইড, একটা পক্ষ সিপিএম এর সাইড, একটা পাড়ার একটা দিকটা সিপিএম এর, একটা দিকটা নকশাল। এ বোম ছুটছে, এ একটাকে ধরে পেটে, মানে তাকে বলে চেম্বার, তখন নাম ছিল চেম্বার, দি বলে ঠোক। ভাগ্য ভালো তখন ছেলেটা বেঁচে গেল, জহর নাম ছিল, ছেলেটা বেঁচে গেল কারণ অন্য একজন এসে ইন্টারফেয়ার করেছিল, এই মারিস না বাবলু, মারিস না, ছেলেটা বেঁচে গেল। আমার এই চাক্ষুষ ঘটনা। মানে আমি উত্তর কলকাতার এমন এমন জায়গা ছিল, ধরুন শ্যামপুকুর এলাকাতে, শ্যামবাজার এলাকাতে, শান্তিঘোষ স্ট্রিট, বৃন্দাবন পারলেন, এই এলাকাগুলো ছিল নকশালদের ডেরা। আবার হয়তো একটু দূরে হয়তো সিপিএম এর এলাকা। সিপিএম এর কোনো লোক যদি ওইখানে যেত, প্রাণ নিয়ে ফিরে আসতে পারতো না। এই ঢুকেছে আমাদের পাড়ায়, কোনো খবর নিতে নিশ্চিত, মারবে টাকে। এই যে মারামারি খুনো শুরু হলো না, চিন্তা করতে পারবেন না। আমরা স্কুলে যেতাম, যে রাস্তাতে যেতাম, খুব খেয়াল রাখতে হতো যে ওই এলাকায় যাতে, ওই এলাকাগুলো যে অন্য মানে আঁকাবাঁকা রাস্তা দিয়ে যায়, ওই গলিগুলোর মধ্যে যেন না যায়। ওই টিকটিকি এসছে, ওই পাড়া খবর নিতে এসছে, দেবে এটাকে দুঘর বসিয়ে। দুঘর পর্যন্ত বেড়ে গেলে তো ঠিকই ছিল, জানি বেড়ে দেবে। এরা লাশ প্রায় শোনা যেত, কোনো বডি পড়ে আছে। এ ওকে বলতো অতি বিপ্লবী, এ ওকে বলতো প্রতি বিপ্লবী, এ ওকে বলতো লিনপিয়া ভক্ত, একে বলতো টটস্কি ভক্ত। কি যে হতো মানে চিন্তা করতে পারবে না। এটাতে বেশি দিন চলতে পারে না। এই যে পরিস্থিতিটা, মানে পুলিশ তখন একেবারে শ্রেণীশত্রু হয়ে গেল। সে বড় বড় পুলিশ অফিসার না, এমনকি রাস্তায় যে কনস্টেবল, ট্রাফিক পুলিশ, যে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে রাস্তা পাহারা দিচ্ছে, সেই ব্যাচেরিদের লাশ হয়ে যেতে আরম্ভ করে। এমন হলো যে একা কোনো পুলিশ, ট্রাফিক পুলিশকে দেখতে পাবেন না, দুজন বা তিনজনকে একসঙ্গে রাখতো, রাইফেলগুলোকে চেন দিয়ে কোমরের সঙ্গে আটকে রাখতো, রাইফেল ছিনিয়ে নেওয়া যেতে পারে। মানে পুলিশের অস্ত্র ছিনিয়ে পুলিশকে মারো, এরকম একটা থিওরি ছিল। বোমা পেটো যাকে বলতো, খালি বোমা ছোড়াছুড়ি। মানে এমন দিন যেত না, আমরা থাকতাম তখন উত্তর কলকাতায়, সাউথ সিটি বলুন, দক্ষিণদারি বলুন, বা লেফটেন্যান্ট ওই সাইডটা বলুন, পাতিপুকুর বলুন, মানে রাত্রে বোমার আওয়াজ আসবেই। যে রাত্রিতে বোমার আওয়াজ আসবে না মানে কিছু গোলমাল হয়েছে নিশ্চয়। এমনকি একদিন খবর কাগজে লিখলো বৃষ্টি পড়ছে, তার মধ্যে বোমাবাজি চলছে, কুটির শিল্প হয়ে দাঁড়াবে। আমার এক স্কুলের বন্ধু, নিজের বন্ধু ভাস্কর, বোমাবাদ থেকে বাস করে মারা গেল, আরো দুজন আহত হয়েছিল।
মানে কী যে পরিস্থিতি হয়েছিল আপনারা যারা ওই সময় যারা ছিলেন তারাই বুঝতে পারবে। মানে বোমা মাথা ঘরে ঘরে ওই সুতলি দই জোগাড় করে স্পিনটা নিয়ে এসে মশলা মাখিয়ে বাঁধা, মানে পাড়ায় ক্লাবে ক্লাবে ঘরে ঘরে একটু গোপন জায়গা হলেই সেসব জায়গায় সে বোমা শিল্প তৈরি হতো। কি বিভৎস মৃত্যু আমি দেখে, আমার স্কুলের বন্ধু, আমারই ক্লাসের বন্ধু ভাস্কর কুণ্ডু ওই বোমা মারতে গিয়ে বাস ট্রেন গিয়ে মারা গেল। কি মানে 3-4 দিন অজস্র যন্ত্রণা পাওয়ার পরে। আর এরপর যেটা শুরু হলো আরো মারাত্মক, শিক্ষা প্রতিষ্ঠানের উপর হামলা। ওই যে বলেছিলাম এটা পরে আমরা আসছি, শিক্ষা প্রতিষ্ঠান যে কি শুরু হয়েছিল আপনারা ধরতে পারবেন না। এর পরের পর্যায়ে আমরা সেটা আলোচনা করব। আমরা এটা ওরাল হিস্ট্রি করার চেষ্টা করছি, পরিস্থিতি গোড়ায় যাওয়ার চেষ্টা করছি। আশা করছি ভালো লাগবে আপনাদের। কিছু বলার থাকলে বলুন, লেখার থাকলে লিখুন, কমেন্ট করুন, লাইক করুন। নমস্কার।